আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ওসমান হাদির মাথার ডান পাশ দিয়ে ঘাতকের বুলেট ঢুকে বেরিয়ে যায় ডান পাশ দিয়ে। বুলেট এক্সিট অংশের খুলে রাখা হয়েছে। অবস্থা খুবই সংকটাপন্ন, এমনটি জানিয়েছেন ওসমান হাদির চিকিৎসক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান। উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে এভার কেয়ার হাসপাতালে। দুপুর 2:30টার দিকে রাজধানীর বিজয়নগরে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আরও জানাচ্ছেন এআর বাদল। শুক্রবার সিসি ক্যামেরার সময় অনুযায়ী তখন দুপুর ঠিক 2:24 ব্যাটারি চালিত অটোরিকশা করে যাচ্ছিলেন ওসমান হাদি। ফুটেজে দেখা যায় চলন্ত মোটরসাইকেল থেকে খুব কাছ থেকে হাদির মাথায় গুলি করে ঘাতক। এরপর দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই রিকশা করেই গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই সন্ধ্যা পর্যন্ত চিকিৎসা চলে হাদির। প্রত্যক্ষদর্শীরাও জানায় খুব কাছ থেকে মোটরসাইকেলে হেলমেটধারীরা হাদির উপর গুলি চালায়। বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, তখন এসে দেখলাম তার হাত বেয়ে বেয়ে রক্ত পড়ছে। তখন এসে তাকে হসপিটাল নিয়ে গেল। বাইকে 2 জন ছিল, এটা শিওর, মাথায় হেলমেট ছিল। চিকিৎসক জানান হাদির মাথার ব্রেন ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে হাদিকে সুস্থ করার, তবে তার অবস্থা খুবই আশঙ্কাজনক। বাম দিকে কানের ওপর দিয়ে ঠিক গুলিটা ঢুকছে এবং ডান দিক দিয়ে বের হয়ে গেছে। আর আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি বাম দিকে, কারণ বাম দিকে হলো এক্সিট উন্ড, ওখানে মগজ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইদিকে আমরা খুলিটা খুলে রেখে দিচ্ছি। ডোরার যে ম্যানেজমেন্ট সেগুলো করছি, মগজ থেকে পানি বের করে দিয়ে মগজের চাপ কমায় দেওয়ার যে ব্যবস্থা সেগুলো আমরা করছি। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমরা করছি, কিন্তু বেসিকলি ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। সন্ধ্যা 7:30টায় হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে। এআর বাদল, আরটিভি, ঢাকা। এই মুহূর্তে রাজধানী এভার কেয়ার হাসপাতাল এলাকায় রয়েছেন সহকর্মী শামীম চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শামীম, আমরা কিছুক্ষণ আগে যেটি জানতে পেরেছি যে হাদির ডাক্তার তিনি জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। সর্বশেষ কি অবস্থা জানাবেন, এবং ইনকিলাব মঞ্চের ব্রিফ চলছে সম্ভবত আপনার পেছনে, আমরা যেটি দেখতে পাচ্ছি, সবকিছু মিলিয়ে জানাবেন। জি তানি, আপনি জানেন যে এখন এভার কেয়ারে চিকিৎসাধীন অবস্থায় আছেন ওসমান হাদি। আমরা এই বিষয়ে পরে কথা বলবো, কিন্তু এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ইনকিলাব মঞ্চ। দেখছেন যে এখানে প্রেস ব্রিফিং করছেন ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমরা কি কেউ কোনো উস্কানি বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করব না? ওসমান হাদি যেভাবে আমাদের সবাইকে আগলে রাখতেন বাংলাদেশের মতো করে, আমরা কি সেই বাংলাদেশকে আগলে রাখতে পারবো না সবাই মিলে? আজকে আমরা এখানে দাঁড়িয়েছি ওসমান হাদি ভাইয়ের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে কিছু জানানোর জন্য, এবং ইনকিলাব মঞ্চ ওসমান হাদির উপরে যেই গুলি হয়েছে সেই ব্যাপারে তাদের যে অবস্থান সেটা ব্যক্ত করবার জন্য। আপনাদেরকে কাইন্ডলি কোনো ধরনের কথা ছাড়া, যেহেতু আমি মাইকে বলছি না, সুতরাং সবাই একটু নিঃশব্দ থাকার চেষ্টা করব, ঠিক আছে না? ভাইয়েরা, আপনারা জানেন যে জুমার নামাজের পরে আমরা বিগত 3 মাস ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আসন ঢাকা 8-এ আমরা ভোটার যোগ করেছি, এবং মোটামুটি ঢাকা 8-এর যত মসজিদ আছে আমরা সবগুলো মসজিদে গিয়েছি এবং মানুষের কাছে ইনসাফের কথা এবং ওসমান হাদিদের মতো মানুষকে কেন সংসদে প্রয়োজন সেই কথা আমরা বলেছি। তো আজকেও তার ধারাবাহিকতায় ওসমান হাদি ভাই এবং তার টিম ঢাকা 8-এর বিভিন্ন মসজিদে আজকে ভোটার যোগে গিয়েছিলেন। তো অত্যন্ত দুঃখের এবং কষ্টের বিষয় হচ্ছে যে ওসমান হাদি ভাইয়ের উপরে গুলি হয়েছে এবং সেই গুলিটা আমি বুক পেতে নিতে পারি নাই। এইটাকে আমি আমার জীবনের সবথেকে বড় ব্যর্থতা মনে করছি। একটা কথা বলি, যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এবং যারা আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করেন
তাদের কাজ কি ইনকিলাব মঞ্চ কখন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেবেন সেইটা থেকে তারা কাজ করবেন, এই দায়িত্ব কি তাদের? নাকি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যারাই আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন তারা উল্টো খুঁজে বের করবেন এই খুনিকে তাদের যেই প্রক্রিয়া আছে তার মধ্য দিয়ে? সেই দুপুর থেকে এখন পর্যন্ত আমাদেরকে বারংবার ফোন করছেন সিসিটিভি ফুটেজের জন্য, যেটা আমাদের নিজেদের কাছেই লজ্জা লাগে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার এই হাল। আমরা বলতে চাই যে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে যদি কেউ বকাঝোকা করে সেটা ওসমান হাদি। আবার এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি বুক দিয়ে কেউ আগলে রাখে সেটাও এই ওসমান হাদি। ওসমান হাদির থেকে কেউ এত কণ্ঠ নিয়ে এত জোর দিয়ে বুক দিয়ে এই ইন্টারিমকে আগলাইয়ে রাখতে পারে নাই। সুতরাং ইন্টারিমের এখন সময় এসেছে ওসমান হাদিকে তার এই যে ইন্টারিমের প্রতি অবদান সেটার বদলা দেয়ার। আমরা ইন্টারিমের কাছে অনুরোধ করব, ইতিমধ্যে ডক্টর ইউনূস থেকে শুরু করে উপদেষ্টা সবাই, ডক্টর ইউনূস নিজে ফোন করে তার পরিবারের সাথে কথা বলেছেন এবং উপদেষ্টা হাসপাতালে এসে সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আমরা তাদের কাছে অনুরোধ করব, ওসমান হাদি শুধুমাত্র ঢাকা ৮ আসনের কোনো প্রার্থী নয়, তিনি পুরো বাংলাদেশের মানুষের। সুতরাং ওসমান হাদিকে ২৪ ঘন্টার মধ্যে যারা ওসমান হাদির বুকে গুলি চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আমরা কোনোভাবেই শুনতে চাই না যে ওসমান হাদিকে যে গুলি করেছে সে অন্য কোনোভাবে মারা গেছে। আমরা জানতে চাই আইন শৃঙ্খলা বাহিনী এবং এর পিছনে কারা কারা রয়েছে তাদেরকে খুঁজে বের করবেন। আমরা ২৪ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি। এখন 10:55 বাজে, আগামীকাল 10:55 পর্যন্ত এই সময়ের মধ্যে ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে যদি এই সরকার গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে এই যে ইন্টারিম সরকারের সুন্দর সুন্দর কথা এইগুলো বলবার তাদের কোনো অধিকার নাই। যে ইন্টারিম ওসমান হাদির মতো মানুষকে, ওসমান হাদির মতো কণ্ঠস্বরকে রক্ষা করতে পারে না, সে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে? সুতরাং দেখছিলেন ইনকিলাব মঞ্চের ব্রিফিং। হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হাদির জন্য দোয়া চেয়েছেন। আর ঢাকা ৮ আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ওসমান হাদির উপর হামলা অনেক বড় ষড়যন্ত্রের অংশ। গুলিকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা মেডিকেল হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে তারা এসব কথা জানান। আরও জানাচ্ছেন এয়ার বাদল। সংসদ নির্বাচন 11 ডিসেম্বর বৃহস্পতিবার দেশের 13তম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। এর ঠিক একদিন পরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যুশয্যায় ওসমান হাদি। তিনি ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। একজন সম্ভাব্য প্রার্থীর উপর এমন ন্যাক্কারজনক হামলার কারণে ক্ষোভে ফেটে পড়েন অনেকে। ভিড় করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে। বাংলাদেশ আজ অনিরাপদ শহরের নগরীতে পরিণত হয়েছে। একটা হাদিকে আপনি কণ্ঠরোধ করে দুনিয়া থেকে পাঠিয়ে দিবেন, প্রতিটা ঘরে ঘরে এখন হাদি হাসনাদের জন্ম হচ্ছে, প্রতিটা ঘরে ঘরে। এ সময় হাদির চিকিৎসার খোঁজ নিতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। প্রার্থীদের নিরাপত্তা জোরদার করার দাবি তার। বৃহৎ কোন ষড়যন্ত্রের একটা অংশ, ছোট্ট অংশ। তো এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদেরকে বিচারে আনা দরকার এবং বের করা দরকার কারা কি উদ্দেশ্যে এগুলিটা করলো। এনসিপি নেতা নাহিদ ইসলাম ও নাসির উদ্দিন পাটোয়ারি হাদির চিকিৎসার খোঁজ নেয়ার পরে জানান, এ হামলার প্রতিবাদে এবং ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে রাজপথে থাকবেন তারা। আমরা বরাবরই আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আমাদের নিরাপত্তা প্রয়োজন, ইসির সক্ষমতা প্রয়োজন, নিরাপত্তা প্রয়োজন। সরকারকে আমরা বলবো এটা আমরা লাস্ট চান্স দিচ্ছি। যদি এই সরকার, এই নির্বাচন কমিশন যদি নিরাপত্তা দিতে না পারে, যদি তারা এই দোষীদেরকে বিচারের আওতায় না মানতে পারে, যদি আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নির্মূলের ব্যবস্থা করতে না পারে, ফলে এই সরকারের বিরুদ্ধে আমাদের একটা ব্যবস্থা নিতে হবে। গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকিও এ হামলার প্রতিবাদ জানান। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে যারা আজকে এই ষড়যন্ত্র করছে
দেশের গণতান্ত্রিক উত্তরণকে ব্যাহত করার জন্য সেটা কিছুতেই সফল হবে না। জামায়াতের ঢাকা ৮ আসনের প্রার্থী ডাক্তার SM খালিদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে বলেন, হাদির উপর হামলা প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নেতিবাচক ইঙ্গিত দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর হয় তার পদত্যাগ করা উচিত, সরকারের দৃষ্টি নেওয়া উচিত। তারা যদি জাতির সঙ্গে বেইমানি করে, তাদের যদি অপারগতা প্রকাশ করে, তাহলে এটা জাতির সঙ্গে তাদেরও একটা বেইমানি হবে। জামাতের আমির বলেন, হাদির উপর যারা এমন বর্বর হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। মেসেজ ভেরি ক্লিয়ার, এই জাতি কোনো গুলিকে পরোয়া করবে না ইনশাআল্লাহ। আমরা কোনো গুলির তোয়াক্কাও করি না। কেউ যদি আবার নতুন করে ফ্যাসিজম বা সন্ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চান, তাহলে খুব দেরি হবে না, যথাযথ জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। AR বাদল, RTV, ঢাকা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে, দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। এছাড়া বিএনপির ফেসবুক পেজ থেকে পোস্টের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করা হয়। আর এই খবরে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীরা। আরও জানাচ্ছেন GM মাহমুদ। প্রায় 18 বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত 9:30টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘোষণার পরই করতালিতে মুখরিত হয়ে ওঠে চেয়ারপারসনের কার্যালয়। জনাব তারেক রহমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। উচ্ছ্বাস প্রকাশ পায় মির্জা ফখরুল সহ অন্যান্য নেতাকর্মীদের মধ্যেও। 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকেই লন্ডনে অবস্থান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এরপর থেকে তার দেশে ফেরার আলোচনা শুরু হয়। তারেক রহমান শিগগিরই ফিরবেন এমন কথা বিএনপি নেতারা কয়েক মাস ধরেই বলে আসছেন। এবার মিলল সেই সুনির্দিষ্ট দিন তারিখ। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সুদীর্ঘ এই প্রতীক্ষার অবসান ঘটবে বলে GM মাহমুদ, RTV, ঢাকা। ওসমান হাদিকে হত্যা চেষ্টা, নির্বাচন বানচাল এবং স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে প্রশাসনকে সব ধরনের সহযোগিতার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 6ষ্ঠ দিনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ করবে বিএনপি। রিপোর্ট করছেন রুদ্র রফিক। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত সপ্তাহব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির 6ষ্ঠ দিনে যোগ দেন ছাত্রদলের নেতাকর্মীরা। দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কর্মশালা চলাকালীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা করে বিএনপি। তদন্ত করে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল করবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা তদন্ত করবে, সত্যিকার অপরাধীকে যারা ধরবে, আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। তিনি বলেন, একটি গোষ্ঠী দেশের স্থিতিশীলতা নষ্টে অপতৎপরতা দেখাচ্ছে। গত 1 বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী দলগুলোকে আরও ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। সবার আগে বাংলাদেশ
এই নীতিতে যারা বিশ্বাস করে আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো মূল্যে দেশের মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে নেতাকর্মীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান তারেক রহমান। আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে। রুদ্র রফিক, RTV, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘটনায় দেয়া বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে সরকারকে সন্ত্রাস দমনে দৃঢ়ভাবে ব্যবস্থা নেয়ার আশা ব্যক্ত করেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কামনা করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত শামীম চৌধুরীর রিপোর্টে। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য। ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টা আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। এদিকে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বিএনপি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওসমান হাদিকে গুলি করা অশনি সংকেত। কালকে আপনার শিডিউল ঘোষণা হয়েছে, আর আজকেই আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে ৮ নম্বরে ঢাকা ৮-এর প্রার্থী হাদি সাহেব, ইনসাফ পার্টির প্রার্থী। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামে এরশাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিল। আজকে দেখুন আবার ইনসাফ পার্টির ক্যান্ডিডেটকে গুলি করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে এ ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করেন। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ওসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও ঝালকাঠি সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায়। হাদির নিজ জেলা ঝালকাঠিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় ছাত্র জনতা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদেক কায়েম ও গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিঠি আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে মিছিল বের করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা আমাদেরকে গুলি করে, তারা আমাদেরকে রাস্তায় কুপিয়ে কখনো থামাতে পারে নাই, থামাতে পারবে না ইনশাআল্লাহ। হামলা হয়েছে, আমরা মনে করি এর সাথে ভারতীয় আধিপত্যবাদ এবং মুজিব গুন্ডারা। বিকেল ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংলগ্ন মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। জুলাই পরবর্তী সময়ে হাদির উপর হামলাকে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। সেটা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব, রাষ্ট্রের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। ১ জুলাই বিপ্লবের পরে আমাদের নাগরিকরা যদি এখন পর্যন্ত নিরাপদ না হয়ে উঠতে পারে, আমরা নাগরিকদের জন্য যদি নিরাপত্তা ইনশিওর করতে না পারি, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এটা বিশাল ব্যর্থতা। দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি কিভাবে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আমার কাছে মনে হয় এই কারণেই তাকে টার্গেট করে এই ধরনের ঘটনা
ঘটানো হয়েছে। হামলার প্রতিবাদে নিজ জেলা ঝালকাঠিতে সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বিকেল 4টার দিকে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এছাড়াও বরিশাল, চুয়াডাঙ্গা, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, পঞ্চগড় ও সাভার সহ দেশের বিভিন্ন জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বিক্ষুব্ধ জনতা। সাকিব আল হাসান, RTV। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফ জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে তাদের কঠোর হাতে দমন করা হবে। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নেই। গাজা উপত্যকায় নতুন করে শুরু হয়েছে মৃত্যুর মিছিল। ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার উপর নেমে এসেছে ঝড় বাইরন। এতে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় ভেঙে পড়েছে বাড়ি ও অস্থায়ী তাঁবু। গত 24 ঘন্টায় নিহত হয়েছে অন্তত 12 জন। এর মধ্যে হাইপোথার্মিয়ায় মারা গেছে 2 শিশু। ধ্বংসস্তূপের ভেতরে ঠান্ডা, ক্ষুধা আর হতাশার সঙ্গে এখন নতুন করে লড়তে হচ্ছে ঝড়ের সঙ্গে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, টানা যুদ্ধ আর অবরোধে ক্লান্ত পরিশ্রান্ত গাজায় অবস্থানরত ফিলিস্তিনিদের কাছে এই দুর্যোগ মোকাবেলার মতো কিছুই অবশিষ্ট নেই। এতে উপত্যকাটিতে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। এবারে খেলার খবর। সিরিজের পঞ্চম ও শেষ টি-20তে পাকিস্তানের কাছে 6 উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল। এতে 5 ম্যাচ টি-20 সিরিজে 3-2 হেরে সিরিজ হাতছাড়া করল স্বাগতিকরা। কক্সবাজার স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মাত্র 84 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। 6 নম্বরে নামা সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ 27 রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে 16 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে সফরকারীরা। তবে শেষ পর্যন্ত কোমল খানের 25 ও ফিজা ফিয়াজের 21 রানে ভর করে 17 ওভারে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।